নমস্কার, আমি বৈশাখী বলছি। আমি খুব ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি তোমাদের শোনাবো একটা বিল বা নদী কীরকমভাবে ভুতুড়ে হতে পারে। নদীটার নাম হচ্ছে নিজামকাদির বিল। এই বিলের মধ্যে অনেক নৌকা ডুবে গেছে, অনেক নৌকা দিকভ্রষ্ট হয়েছে, অনেক নৌকা এদিক ওদিক চলে গেছে। জানি না এটা সত্যি ঘটনা কি মিথ্যা ঘটনা, কিন্তু তোমাদের যে আমি গল্পটা বলবো সেটা লিখেছেন জরাসন্ধ। আমার তখন কত বয়স হবে, 6-7 বছর হবে। তবুও চোখ বুজলে সব চোখের উপর চোখের সামনে দেখতে পাই। যাচ্ছিলাম মামার বাড়ি, অনেক দূর, যশোরের সীমানা আছে না, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ থাকে, কিন্তু বর্ষাকালে তো নৌকা ছাড়া উপায় নাই। সারা রাত থাকতে হবে এই নদীর উপরে। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, একটা গোটা রাত লেগে যায় মামার বাড়ি পৌঁছাতে। তারপরেও কিছুটা দুপুরও লেগে যায়। আমি হবার পরে মায়ের আর মামার বাড়ি যাওয়া হয়নি। দিদা বারবার খবর পাঠিয়েছে, একবার আয়। মা বলেছেন চল দিদাকে একবার দেখে আসি। বয়স তো ওনার হয়েছে, কবে আছেন কবে চলে যাবেন। আমি তো ভীষণ খুশি মামার বাড়ি যাব। পুজোর ঠিক পরে খাল বিল নদী লাঁড়া ধান ক্ষেত সব জলে ভর্তি, একবারে টইটুম্বুর। আকাশ পরিষ্কার, বেরোবার পক্ষে এটা সব থেকে ভালো সময়। ঘরের নৌকা, মাঝি নটবর। সারা বছর লোকটা কোনো ক্ষেত খামারের কাজ বা অন্য কিছু করে থাকে, কিন্তু বর্ষার দিনে সে সব থেকে ভালো মাঝি। নৌকাই সে চালায় গোটা বর্ষা। আর আমাদের সঙ্গে থাকলো শেষদা, কলকাতায় কলেজে পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে বটে, হুঁকো নিয়ে বসলে আর সেখান থেকে উঠতে চায় না। তার উপরে বয়সও তো হয়েছে, চোখে কম দেখেন। বড়দাদাকে বারবার হুঁশিয়ার করে দিয়েছেন, হাত চালিয়ে যেও, কিন্তু নিজামকাদির যে বিলটা আছে সেটা কিন্তু সন্ধ্যের আগেই পার হতে হবে। তিনি বললেন ঠিক আছে, মানে নটবর ভরসা দিল, ঠিক আছে, আপনি ভাববেন না কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল আমরা পাড়ি দিয়ে ফেলব। নিজামকাদির বিলের কথা আমি অনেকের মুখে শুনেছি, মার মুখেও অনেক গল্প শুনেছি। ওখানে নাকি কী সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়। সারা রাত ঘুরে বেড়ায় তারা, অনেক সময়ে ওপারে আর পৌঁছাতেই পারে না। শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে। কি যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে কোনো নৌকাও সন্ধ্যার পর বিলের পথ কিন্তু ধরে না। নটবরের আর একটা গুণ আছে, সে খেতে পারে মানে কি, খেতে খুব ভালোবাসে। খাবারের দিকে তার ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকা চলছিল। খানিকটা পর পর নৌকা একটু গতিও নিচ্ছিল। দুটো বিশাল লম্বা বাঁশে যেন ঢেউ তুলে তুলে পা ফাঁক করে করে চলছিল জলের মধ্যে দিয়ে। জলের তলায় বাঁধা বাঁশ দুটো একবার এদিকে একবার ওদিকে চলেই যাচ্ছিল। ধীর স্থিরভাবে গুড়গুড় করে নৌকা চলছে। সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল টেনে তুলছে, একজন জেলে জলের উপর ছটফট ছটফট করছে কিছু মাছ, রায় খয়রা, সরপুঁটি, পাবদা, শোল, পোনার বাছা, আরও কত মাছ। আর কি বললাম, নটবরের একটু খাবার দিকে ঝোঁক ছিল। সঙ্গে এসব দেখে নটবরের জিভে জল চলে এলো। রান্নার সরঞ্জাম তো আছেই। দুপুরের দিকে কোথাও নৌকা বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নিলেই হবে। এই ছিল আমার মায়ের আর আমার প্ল্যান। নটবর বলল, কীরকম বড় বড় মাছ দেখছেন মাঠান? মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, আচ্ছা মাছ যে কুটবো, আমি তো বঁটি আনিনি। নটবর সঙ্গে সঙ্গে বললেন, তাতে কি হয়েছে মাঠান, দাঁতও রয়েছে, আমি কুটে দেব, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। এক আনায়
এক থলি, মানে 4টে মোটা মোটা বড় বড় রায় খয়রা মাছ। মা রাঁধলেন ও চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, গুরু গম্ভীর হয়ে গেল। তারপরেই বালির ওপর একটু খানিকক্ষণ গড়িয়ে নিল। অনেক ডাকাডাকির পরেই বালির উঠলেন নটবর বালির উপর গড়াগড়ি খেতে খেতে। আর কিন্তু বেলা বেশি নেই। নিজাম কাঁদির বিলে পড়ার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে বিলটায় বা খালটায় আমরা এসে পড়েছি তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি ছিল। বাড়ি বললে ভুল হবে, কুঠির বলাই ভালো। নৌকার শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল, নাও কোথায় যাবে? সুখচর, সাড়া দিল নটবর। সুখচর? গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো। নাও ভিড়াও নৌকা। সুখচরে কোন বাড়ি যাবে জিজ্ঞাসা করতেই বেরিয়ে গেল তার মামাদের খুব অনুগত লোক সেই ব্যক্তি। আমাদের না নামিয়ে তিনি ছাড়বেন না, নৌকা কোনো মতেই যেতে দেবেন না। তাছাড়া এই রাত্রিরে ওই বিল পার হয়ে ভয়ঙ্কর বিলে পাড়ি দেওয়া যাবেই না। তিনি সে কাজ করতে দেবেনই না, দেবার কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতেই হবে। সেটাই ঠিক হলো। কিন্তু এই কুঁড়ে ঘর বলাই উচিত, আগেই বলেছি। তারা নমঃশূদ্র, আমরা বামুন, রেঁধে তো আর তারা খাওয়াতে পারবেন না আমাদের। মাকে চাটি চাল ডাল ফুটিয়ে নিতেই হবে। ঠিক আছে, সেসবের কোনো অসুবিধা নেই, মেয়েরা সমস্ত ব্যবস্থা করে দেবেন। কর্তা গিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালেন। না না না, না বললে শুনবো না। মা মুশকিলে পড়ে গেল। কুঁড়ে ঘরে কথাটা তো আর বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া ঘরের 2 চালা ঘর, সামনে খোলা বারান্দা, আর ওদিকে 1 চালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে 1 চিলতে উঠোন। এর মধ্যে কোথায় আমরা উঠব? তবু মাকে নামতেই হলো বাধ্য হয়ে। এত করে মিনতি কাকুতি করছে। ওই খাল তো ভয়ঙ্কর, সে খাল তো আর পাড়ি দেওয়া যায় না জেনে শুনে নিজেদের জানাশোনা লোকেদের। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল আমাদের। হঠাৎ শুনতে পেলাম ঘরের মধ্যে ফিসফিস করছে বউটি, চাল যা আছে কুলোবে না গো, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে খানিকটা চাল ধার করে আনো না। লোকটি যখন একটা ছোট্ট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো বাছা, এবেলায় খেয়ে আমাদের অবেলায় খেয়েছি, এবেলায় আমাদের আর খিদে নেই। আমাদের খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিল, তারপরেই তো সন্ধ্যা। এছাড়া এত রাতিতে রান্না করা বড় হাঙ্গামা। আমাদের সঙ্গে চিড়ে আছে, মুড়ি আছে, খই আছে, তাতেই আমাদের হয়ে যাবে বাছা, তোমাদের এত চিন্তা করতে হবে না। মায়ের কথা, তারা নাছোড় বান্দা, তারা মাকে জোগাড় করে দেবেই, 2টো ফুটিয়ে খেতে হবে। কিন্তু অনেক করে বোঝানোর পর এটাই সিদ্ধান্ত হলো যে আমরা চিড়ে মুড়কি খাবো। গোয়ালে দুধেলা গাই ছিল, সেই দুধেলা গাইয়ের দুধ দুইয়ে এনে মাকে দিল। মণ্ডলের বউ তখন একটা উনুনের কোণে মাকে সেই দুধ ফুটিয়ে নিতে বলল, কারণ ওর আগেই বলেছি নমঃশূদ্র। আমার মা সে দুধ ফুটিয়ে নিল। কোনো বাড়ি থেকে 1 কলা মর্তমান কলাও জোগাড় করলেন সেই হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমলো। কিন্তু তারপর কি? শেষদা বললেন, এখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ। মশাতে তো একবারে কামড়িয়ে ম্যালেরিয়া করে ছেড়ে দেবে, আর এত পচা গন্ধ, এখানে একদণ্ডও থাকা যাচ্ছে না। বর্ষার জল নেমে গেছে, চারিদিকে দাম জঙ্গল সব পচতে শুরু করেছে। ঘন্টা খানেকই এখানে টেকা যাচ্ছে না, তো সারা রাত কী করে টিকব? তাছাড়া দেখো, শোয়ারও কোনো উপায় নেই, ওদের তো ওই একটি মাত্র ঘর, ওদের ঘর দিয়ে তো ওই অবস্থা, 3টে ছেলে পিলে নিয়ে ওদের কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজাম কাঁদির খাল, নিজাম কাঁদির বিল, সেটাও তো ভারী দেওয়া নৌকা নিয়ে যাওয়া, সেদিকে তো কম ঝক্কির কথা নয়। শেষদা কলকাতায় কলেজে পড়া ছেলে, ওসব একেবারে বিশ্বাস করে না, সে হেসে উড়িয়ে দিল।
বললেন, ভয়টা কিসের গো? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল, রাত পেরোবার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা কিন্তু ঠিক হবে না। ওই খাল, ওই বিল পার হওয়া একদমই ঠিক না। দিন কতক আগেকারই কথা বলছি, একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল ওই বিলের মধ্যে। অনেক রাতে তাদের চিৎকার শুনতে পেয়ে পথ হারিয়ে জানতে চাইছিল এটা কোন দিক, তারা কোন দিকে গেলে ঠিক রাস্তা ধরতে পারবে। শেষদা বললেন, চেনে না বলেই জানতে চাইছিল। আমরা তো ঠিক চিনে যেতেই পারবো। মার খুব ইচ্ছা ছিল রাত্রিটা যত কষ্ট করেই হোক এখানে থেকে যাওয়ার, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন মা। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় করে, মনে মনে যতই আপত্তি থাক বাইরে কিন্তু মুখে সে কথা প্রকাশ করল না, মুখ ফুটে বললেও না। আমার বুকের ভেতরটা কেমন দুরু 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 করতে লাগলো। ওদিকে আমার কৌতূহলও কিন্তু কম নয়, দেখা যাক না কিসের ভয়। ছুঁয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের উপর শতরঞ্জি বিছিয়ে শেষদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলতে লাগলো। লগি চলছে নাকি চলছে না সেটা তো বোঝাই যাচ্ছে না। পেছনে গলুইয়ে বইটা হাতে নটবর। যত দূর চোখ যায় জল আর জল। ঢেউগুলি মৃদু তালে ঘা দিয়েছে নৌকার তলায়। সেই ধক 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 শব্দে আপনিই চোখ জুড়িয়ে আসে। কত রাত্রি তখন জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল। শেষ তার হাঁক ডাকে ঘুম ভেঙে গেল। ঘুমিয়ে নৌকা চালাচ্ছিস নটবর? মিনমিন করে নটবর বলল, আজ্ঞা না কর্তা, একটু ঝিমুনি এসেছিল। চোখে মুখে জল দিয়ে দেখ। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বইটা চালায়। শেষদা একবার এদিক ওদিক ভালো করে দেখে চেঁচিয়ে উঠল, এ কি করেছিস রে নটবর? আকাশ থেকে পড়লাম আমরা সবাই, নটবর শুধু একা নয়। কেন, কি হলো? নৌকা ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা, কথাটা হেসে উড়িয়ে দিল নটবর। ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকে চালাচ্ছি। তা তো চলছে বুঝলাম, কিন্তু দেখ আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে, এতক্ষণে ডান দিকে চলে যাবার কথা, কিন্তু চাঁদ বাঁ দিকেই রইল কি করে? তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে না যাবে? আমি কি জানি? নটবর একটু কাকুতি মিনতি করে বলল। একটু পরেই ফর্সা হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। শেষদা উঠে ছাই ধরে দাঁড়িয়ে বললেন, যা বলেছি ঠিক তাই। ওই তো দেখ সেই বাড়িটা। কোন বাড়িটা? ওই যে মণ্ডলের বাড়িটা, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যার পর। মা ছইয়ের ভেতর থেকে উকি মেরে বললেন, ও মা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়লেন। নৌকা চিনতে পেরে ছুটে এলেন ঘাটের ধারে। শেষদার দিকে চেয়ে বললেন, খুব বাঁচা বেঁচে গেছেন কর্তা। মেরাম্মন বলে তেনারা কোনো ক্ষতি করতে পারেননি। তা না হলে বাকিটা মনে করি তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে দুহাত কপালে তুলল। কিভাবে নৌকা ঘুরে গেল, কিভাবে নৌকা সারা রাত ওই বিলের মধ্যে কোথায় ছিল, কেউ তারা বলতে পারল না। আমার এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের গল্প কেমন লাগলো। আর একটা কমেন্ট করে তোমরা জানিও তোমরা ভূতে বিশ্বাস করো কি করো না, তোমাদের সঙ্গে কোনো এরকম আজগুবি ঘটনা ঘটেছিল কি ঘটেনি। যদি আমার গল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি খুব ভালো লাগে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।